কি পাগলামো করছেন রাহান ভাইয়া? নির্বাক নিশ্চল আজরাহান কোনো প্রতিক্রিয়া করে না প্রহরের কথায়। আজরাহানের গাঢ় নিঃশ্বাস পড়ছে প্রহরের গলায়। আজরাহান আবারও বার কয়েক ছুঁয়ে দেয় প্রহরকে। প্রহরের ধমনীতে প্রবাহিত রক্তধারা যেন তীব্র বেগে চলছে। থেমে থেমে শ্বাস আটকে যাচ্ছে তার। অনুরণিত শরীরে প্রহরের ওড়না গলা থেকে হালকা নিচে নেমে আসে। বেপরোয়া আজরাহান সেখানেই তার ঠোঁটের গাঢ় স্পর্শ এঁকে দেয়। প্রহরের শরীর হিম হয়ে আসে, যেন সে কোনো প্রস্তুর মূর্তি। না, আর পারবে না সে। আজরাহানকে ধাক্কা মেরে সরায় আর তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি পাগলামো শুরু করেছেন আপনি? এমন কেন করছেন? আজরাহানদের বাড়ি দোতলা। উত্তরে বিশালাকার ভবন আর দক্ষিণে ফাঁকা মাঠ। পশ্চিম দিকে টিনশেডের বাসা, পূর্বমুখী বাড়ি তাদের। পাশের ছাদ বা ফ্ল্যাটগুলোর বারান্দা থেকে সহজেই ওদের এইসব দেখা যায়, কিন্তু আজরাহানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। নিরুত্তেজ নির্লিপ্ত আজরাহান ধীর পায়ে আবার আসে প্রহরের একদম কাছে। রেলিংয়ের দুই পাশে হাত দিয়ে ওকে মাঝে আবদ্ধ করে। দুজনের ঘন নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। প্রহর অপ্রতিভ দৃষ্টি রাখে আজরাহানের চোখে। আজরাহান নিজেকে আরও কাছে নিয়ে আসে। প্রহর যেন হালকা নড়াচড়াতেই ছুঁয়ে যাবে একে অন্যের ঠোঁটজোড়া। আজরাহান শান্ত স্বরে বলল, আজ শিরনির জন্মদিন, তোকে 10 মিনিট দিলাম, যা তৈরি হয়ে নে। প্রহর দীপ্ত কণ্ঠে বলল, যাব না আমি। তুই যাবি কি না তা তো আমি তোকে জিজ্ঞেস করিনি, তোকে রেডি হতে বলেছি। আপনি বললেই কি আমার যেতে হবে? তুই বললে যদি আমি মরতে পারি, তাহলে আমি বললে তুই কি আমার সাথে যেতে পারবি না? আপনি সরে দাঁড়ান, নইলে কিন্তু আমি ছোট মাকে ডাকবো। আমি তোকে কখনো মাকে ডাকতে বারণ করেছি? ডাক তুই। প্রহর আর্দ্র কণ্ঠে বলল, কেন এমন পাগলামো করেন আপনি? আমার ভালোবাসা তোর কাছে পাগলামো মনে হয়? তাহলে ধরে নে আমি পাগল। দে আমার পাগলামো ভালো করে। রাহান ভাইয়া। আর কিভাবে বোঝাবো তোকে আমি ভালোবাসি? তোকে ছাড়া যে আমি শূন্য ডিঙি নৌকা, একদম শূন্য আমি। কিসের খামতি আমার মধ্যে বলতো? কেন মেনে নিতে পারিস না তুই আমাকে? সরে দাঁড়ান আপনি, ভালো লাগছে না আমার। আজরাহান বিদ্রুপপূর্ণভাবে হাসে আর বলে, আমি কাছে আসলে তোর ভালো লাগে না, আর তোর কাছ থেকে দূরে গিয়ে যে আমি ভালো থাকতে পারি না। আমার হৃদয়ে যে পড়ে প্রেমানলে। অক্ষিপল্লব ভিজে ওঠে প্রহরের। গলায় আর্দ্রতা নিয়ে বলল, চুপ করুন প্লিজ, চুপ করুন। কেন এত কিসের কষ্ট তোর? তোর দেয়া বিরহের কষ্টতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার শিরা উপশিরায় তোর ভালোবাসার যে বিষ ঢেলেছিস, তা তো আমাকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। দে আমাকে সে বিষের প্রতিষেধক, ফিরিয়ে দে আমার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। আজরাহানের প্রতিটি কথা ছুরিঘাত করেছে প্রহরের হৃৎপিণ্ডে। ক্ষতবিক্ষত তার হৃদয়ের রক্তধারা সে কাউকে দেখাতে পারবে না, কাউকে না। ছল ছল আঁখি তার নীর ছেড়েছে। প্রহরের গলা থেকে অস্পষ্ট ক্রন্দন বেরিয়ে আসছে। আজরাহান বুক ফুলিয়ে এক নিঃশ্বাস ছাড়ে আর বলে, কিসের এত সংশয় তোর আমাকে বিয়ে করতে? একবার তুই আমার হয়ে জানা ডিঙিয়ে নৌকা, একবার মেনে নে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্রহর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আজরাহানের চোখে। লালচে আভা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। জল ভরে যাচ্ছে অক্ষি কঠোরে। আজরাহান ওর অধর চেপে ধরে প্রহরের কপালে। ভারী নিঃশ্বাস কাঁপিয়ে দেয় প্রহরের চোখের পল্লব জোড়া। আজরাহান আবারও প্রহরের চোখে নিবদ্ধ করে নিজেকে, বলে, মাকে গিয়ে বল নাই বিয়েতে তুই রাজি? প্লিজ একবার বল প্রহর, আই প্রমিস ইউ, এই জীবনে আর কিচ্ছু চাইবো না তোর কাছে আমি। একবার আমাকে নিজের করে নে। ডুকরে ওঠে প্রহরের ভেতরকার নারী সত্তা। সেও তার রাহান ভাইয়াকে ভালোবাসে, অনেক ভালোবাসে। কোনো কিছুর বিনিময়ে সে তাকে হারাতে চায় না। তার ভালোবাসা নিয়ে সে সারা জীবন নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারবে, কিন্তু তার ঘৃণা নিয়ে সে এক মুহূর্ত বাঁচতেও পারবে না। আজরাহানের হাত সরিয়ে ব্যস্ত পায়ে নিচে চলে যায় প্রহর। আজরাহান বরম মূর্তি মতো দাঁড়িয়ে আছে। জীবনের সমীকরণ মিলায় সে। গত 6 মাসে আজরাহান অনেকবার কাছে গিয়েছে প্রহরে, কখনো বাধা দেয়নি সে। অনেক কষ্টে চরম মুহূর্তেও নিজেকে সে ফিরিয়ে এনেছে, কিন্তু সবসময় কি তা আদৌ সম্ভব? ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়েও কি করে থাকবে সে দূরে? তার ডিঙ্গি নৌকাও তাকে ভালোবাসে, তার প্রমাণ সে তার স্পর্শের বিপরীতে প্রহরের মৌনতা থেকেই বুঝতে পারে। কিন্তু বিয়ের কথা বলতেই প্রহর কেন ততস্থ ভয়াতুর হয়ে যায় সে বোঝে না।
ভালোবাসার শূন্য থালা নিয়ে বারবার প্রহর তাকে নিজ দ্বার থেকে ফিরিয়ে দেয়। না, আমি হাল ছাড়ব না। ভালোবাসার এই মৌন যুদ্ধে আমি পরাস্ত সৈনিকের খাতায় নাম লিখাবো না। আমাকে জিততেই হবে। প্রহরকে শুধু এই জনম নয়, আগামী 7 জনম শুধু আমারই হতে হবে। সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে প্রহর। চোখের জল মুছে নিয়েছে। নিচে আসতেই দেখে কোহেলিকা এক হাতে তসবি নিয়ে দাঁড়িয়ে। বাদ মাগরিব এই সময়টা কোহেলিকা আল্লাহর ধ্যানে কাটান। আল্লাহর একান্নতা লাভ করার চেষ্টা করেন। তার উত্তম মাধ্যম হলো নামাজ। মাগরিব নামাজ আদায় করে এশারের আগ পর্যন্ত নফল নামাজ আদায় করেন। বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে না পড়তে পারা নামাজের কাজা আদায় করেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর ওপর ফরজ। নামাজ হলো আল্লাহর সান্নিধ্য পাওয়ার অন্যতম মিরাজ। নামাজের মাধ্যমে যে শুধু আত্মার পরিশুদ্ধতা হয় তা নয়, বরং শারীরিক ব্যায়ামও হয়, যা আমাদের সুস্থ জীবনযাপনের সহায়ক। প্রহরের মলিন চেহারা দেখে কোহেলিকা ঠান্ডা কণ্ঠে বললেন, মন খারাপ? উম, নামাজ পড়েছিস? না, পড়বো। তাড়াতাড়ি পড়ে নে, নির্দিষ্ট সময়ে সালাত আদায়ের সোয়াব বেশি। হ্যাঁ। সত্যি করে বলতো কি হয়েছে? প্রহর দীপ্ত কণ্ঠে বলল, দেখো না, আজ ইনশির আপুর বাড়িতে, আর তোমার ওই পাগল ছেলের জোর করে আমাকে নিয়ে যেতে চায়। কোহেলিকা তসবিতে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বললেন, ইচ্ছে না হলে যাওয়ার দরকার নেই, ওকে আমি বলে দিচ্ছি। না না, বলতে হবে না, আমি যাব। আচ্ছা যা, এখন নামাজটা পড়ে আয় আগে। আচ্ছা। কোহেলিকা রান্নাঘরে যান। চুলার ওপর থেকে গরম পানির পাতিল নামিয়ে তা হট ওয়াটার ব্যাগে ভরে নেন। আজকাল পায়ের ব্যথাটা একটু বেড়েছে। গরম স্যাক দিলে আরাম বোধ হয়। ইনশিরা এর বার্থডে কেক কাটা শেষ। যেহেতু সবাই এখানে মেচিওর, তাই হৈহুল্লোড়ে তেমন কেউ পছন্দ করে না। আশফিক, আজরাহান পাশাপাশি বসে আছে। নিধা আর শিহরণ তাদের প্রতহ জীবনের কাহিনী বলছে, আর মার্শিয়া তার মোবাইলে ব্যস্ত। বার্থডে গালও চুপচাপ বসে আছে। নিরনকে নিয়ে ভিতরের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রহর। কেমন যেন একটা মায়া কাজ করে ওর নিরনের জন্য। আর নিরন তার ভালোবাসার কমতি রাখে না। প্রহরকে দেখলেই উচ্ছ্বলিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ওর কোলে। একের পর চুমু এঁকে যাচ্ছে প্রহর নিরনের গালে, ঠোঁটে, কপালে। সবার কথা বলার মাঝ থেকে উঠে ব্যালকনিতে যায় আজরাহান। ধীর পায়ে গিয়ে প্রহরের পাশে ওর দিকে মুখ। ব্যালকনির বাউন্ডারি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আজরাহানকে দেখে প্রহর কোনো প্রতিক্রিয়া করে না। অর্ধ চাঁদের রূপালী আলোয় এক রহস্যময়ী লাগছে প্রহরকে। বাতাসের ক্ষীণতায় ওর চুলগুলো এলোমেলো হয়ে মুখে আঁচড়ে পড়ছে। প্রহর নিরনের গাল দুটোতে হালকা চাপ দিয়ে বলল, দেখো দেখো নিরন, ওই যে চাঁদ মামা। প্রহর ছাড়া কেটে বলল, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। প্রহর ছড়া কেটে বলল। চাঁদের দিক থেকে হাত নিয়ে নিরনের কপালে ছুঁয়াতে ফিক করে হেসে দেয় নিরন। প্রহর ওর নাক দিয়ে ঘষা দেয় নিরনের ফুলকো গালে। আবারও কয়েকটা চুমু খেয়ে নেয়। আজরাহান ধ্যানমগ্ন হয়ে প্রহরের বাচ্চামো দেখছে। হালকা হেসে বলল, বাবু ভালো লাগে তো? প্রহর শান্ত কণ্ঠে বলে, তাহলে বিয়ে করে নে আমাকে। প্রহর স্থির নিশ্চল, কোনো প্রতিক্রিয়া করল না সে। আজরাহান আবার দৃঢ় কণ্ঠে বলল, হতেও পারে টুইন্স বেবি, আম্মু বানাবো তোকে। আজরাহানের কথায় প্রহর কোনো বিরূপ অভিব্যক্তি দেখালো না। শান্ত ভঙ্গিতে একবার তাকালো আজরাহানের দিকে। ভিতর ঘরে পা বাড়ায় প্রহর। দরজার কাছে আসতেই আজরাহান বলে, প্রহর তার চলার গতি থামায়নি। আজরাহানের কথা তার কর্ণগহ্বরে নাড়া দিলেও সে সাড়া দেয়নি। আজরাহান তার বুকের ওপর ভাঁজ করা হাত নামিয়ে পকেটে ঢুকিয়ে এক লম্বা শ্বাস নিল আর বলল, আর কত নিচে নামাবি তুই আমাকে? তবে তোকে নিজের পাওয়ার জন্য নিচেই নামতে হবে। আমি নামবো, তোকে যে আমার হতেই হবে ডিঙি নৌকা। আজ আগামীতে আর যতদিন আমার অস্তিত্ব আছে ধরায়। নিরনকে নিয়ে নির্ধার পাশে বসতেই ও বাবুকে নিয়ে নেয়। প্রহরকে বলে, কি হয়েছে প্রহর, তোমার মুখটা এমন শুকনো কেন? প্রহর বিরস কণ্ঠে বলে, কিছু না, এমনি। নির্ধা প্রহরকে টেবিলের ওপর থেকে বিরিয়ানির প্লেট হাতে দেয়। এখন পর্যন্ত কিছুই খায়নি সে। খাবার খাওয়া শেষ হলে সব থালা বাটি নিয়ে কিচেনে রাখে ইনশিরা। ট্যাপ ছেড়ে সেগুলো ওয়াশ করছে। পাশেই মার্শিয়া দাঁড়ানো, বলে,
গিফট পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কি করে বুঝলে এসব আমার পছন্দ? তোমার তো এইসবে ইন্টারেস্ট নেই। একজন হেল্প করেছে। ইনশিরা মাথা উঠিয়ে আগ্রহ দীপ্ত কণ্ঠে বলল। কে সে? মিষ্টি। হালকা হেসে ওঠে ইনশিরা, আবারও বলে। তোমার এই স্বভাব আর গেল না। নিশ্চয়ই তুমি নাম দিয়েছ। তার নাম কি? মার্শিয়াত কিছুক্ষণ মাথা হেলিয়ে মনে করার চেষ্টা করছে, এমন অভিব্যক্তি করল আর বলল। মনে নেই। মনে থাকলেও বলবে না। মার্শিয়াত ঠোঁট বাঁকিয়ে হাসে আর বলে। ভালো বুঝতে শিখেছো তুমি আমাকে। আমার নামটাও তো আজ পর্যন্ত পুরোটা ডাকলে না। এত বড় নাম আমার পক্ষে ডাকা সম্ভব নয়, ইউ নো দ্যাট। যাক, অবশেষে কাউকে তোমার পছন্দ হলো। পছন্দ না, সে একদম তার মতো কথা বলে। ফর দিস আই ফিল সামথিং ফর হার। তুমি এখনো তাকে ভুলতে পারোনি? তেমন কিছু নয়। আই ফরগেট হার, বাট আই ডোন্ট ফরগেট হার মেমোরি, নেভার এভার। ভাগ্য বড়ই নির্মম। যথার্থ বলেছ, তাকে উপরওয়ালা আমার ভাগ্যে লেখেনি, কিন্তু ভাগ্য তাকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। তুমি একবার ট্রাই করে দেখতে পারতে। হুম, তাহলে আমার আর তোমার বাবার মধ্যে কি পার্থক্য থাকতো? একদম ওই লোকটার নাম আমার সামনে নিবে না। আই জাস্ট হেট হিম, ইউ নো দ্যাট। মি অলসো। তোমাকে দেখলেই আমার ওই লোকটাকে মনে পড়ে যায়, যাকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি। আই উইশ যদি আমি দাদার জায়গায় থাকতাম তাহলে তোমার মায়ের সাথে এমন হতো না। ইনশিরা বাঁকা চোখে তাকিয়ে বলল। চেঞ্জ দ্য টপিক। ওকে, অ্যাজ ইউর উইশ। আশফিককে নিয়ে কি ভাবলে? ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো। এসব নিয়ে ভাবার সময় নেই আমার। তুমি আমার থেকে কমপক্ষে 5 বছরের ছোট, তারপরও তোমার দীপ্ততা আমার থেকে শতগুণ। আজ এখানে থেকে যেতে পারো। তাহলে তোমার বন্ধুদের কি বলবে? আমাদের মাঝে কিসের সম্পর্ক? ইনশিরা ভ্রু কুঁচকিয়ে দাঁত মুখ খেচে। এই নিয়ে কথা বাড়ানোর কোনো ইচ্ছা নাই তার। ওদের এইসব কথা আড়াল থেকে শুনছে আশফিক আর আজরাহান। আশফিক বিমর্ষ চেহারা নিয়ে কাউচে বসে। আজরাহান ক্রোশ ভরা কণ্ঠে বলে। আমি আগেই বলেছিলাম মার্শিয়াদের পেছনে কিছু একটা চলছে, দেখলি তো এবার। আশফিক রাশভারী কণ্ঠে বলে। ও মোটেই তোর মতো না। আর ইনশিরাকে আমি ভালো করেই চিনি। দেখ, তুই কি চিনিস আমি জানি না, জানিস তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আশফিক তার কণ্ঠে হালকা রোষ এনে বলে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর ডিঙি নৌকাকে নিয়ে ভাব। দেখ গিয়ে কোন সায়রে সাঁতার কাটছে। আজরাহান ওকে উজ্জ্বলিত করে শক্ত কণ্ঠে বলল। প্রহরকে এইসবের মাঝে একদম আনবি না। আর ওর একমাত্র জলসিন্ধু আমি ছাড়া আর কারো ভালোবাসার সায়রে ভাষার অধিকার ওর নাই। এখানে একা দাঁড়িয়ে আছেন যে? মার্শিয়াদের কণ্ঠ শুনে ম্লান হাসে প্রহর আর উদাসী কণ্ঠে বলে। ভালো লাগছে না তাই। মার্শিয়াদ ওর ব্লেজারের পকেট থেকে একটা ছোট্ট বক্স দেয়। প্রহর খুলে দেখে হোয়াইট কালারের একটা ব্রুজ। প্রহর ছোট্ট করে হেসে বলল। আমার জন্য? না, আমার রেড চিলির জন্য। এটা স্টোনের? না, ডায়মন্ডের। মার্শিয়াদ ওকে আরেকটা লম্বা মতো পাতলা গরনের রেপিং মোড়ানো কিছু একটা দেয়। প্রহর উৎসুক কণ্ঠে বলে। এটা কি? পেন। আপনার সানায়া আপুকে দিয়ে দিবেন। আচ্ছা, একটা কথা বলবো জান ভাইয়া। বলেন। আপনি বিয়ে কেন করছেন না? মার্শিয়াদ গা দুলিয়ে হেসে বলল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? দেখেন না, আমার দুধের দাঁতও এখনো পড়েনি। মার্শিয়াদ ওর দুই পাটি দাঁত একসঙ্গে খিঁচে অধর প্রসারিত করে প্রহরকে দেখায়। ওকে এভাবে দেখে খিলখিলিয়ে হেসে ওঠে প্রহর, কিন্তু পরক্ষণে আবার সংকীর্ণ অধরে মলিন হয় তার চেহারা। হাসি বন্ধ করলেন কেন রেড চিলি? হাসুন, হাসলে আপনাকে দেখতে ভালোই লাগে। প্রহর স্বাভাবিক কণ্ঠে বলল। তাহলে রাহান ভাইয়া কেন সবসময় বিয়ে বিয়ে করে? কারণ সে আপনাকে ভালোবাসে। প্রহর সন্দিহান স্বরে বলল। ভালোবাসলে কি বিয়ে করতে হয়? ভালোবাসার বৈধ চুক্তি বিয়ে। আপনার রাহান ভাইয়া তার ভালোবাসার বৈধতা চায়, এতে দোষের কিছু নেই। ছলছল করে ওঠে প্রহরের দু চোখ। ভেজা কণ্ঠে বলে। করবো না আমি তাকে বিয়ে, কখনো না, কখনো না, কখনো না। প্রহর চলে যেতেই মার্শিয়াদ হালকা হেসে বলল। বিয়ে তো আপনাকে করতেই হবে রেড চিলি। আপনার রাহান ভাইয়া তো আপনাকে এত সহজে ছেড়ে দেবে না। যে কোনো কিছুর মূল্যেই সে আপনাকে নিজের করে নেবে। আপনাকে যে তার হতেই হবে। মার্শিয়াদের বুক ছেড়ে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। মধ্য দুপুর। সকালের খাবার সেরে কিছুক্ষণ আবার ঘুমিয়েছে আজরাহান। আজ কলেজ অফ।
তাই ঘুমায় সে নিশ্চিন্তে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে কোহেলিকা আর সানায়া বেশ সাজগোজ করেই দাঁড়িয়ে আছে। আজরাহান শয়তানি হাসি দিয়ে বলল, এই অবেলায় ভংসে যে কোথায় যাচ্ছ? কোহেলিকা সপ্রতিভ হয়ে বলল, মাইন্ড ইউর টাং। এইসব কি ধরনের কথা আজরাহান? আজরাহান ঢোক গিলে বলল, সরি মাই কুইন, তোমাদের দেখে মনে হচ্ছে বাড়িতে আজ সার্কাস চলবে। তা শোটা শুরু হবে কখন? কোহেলিকা ছেলের কাছে এসে কান টেনে ধরলেন। হালকা শব্দ করে আজরাহান বলল, কুইন লাগছে, ছাড়ো। আরেকটা বাজে কথা যেন আমি না শুনি। ওকে ওকে, তা তোমরা যাচ্ছ কোথায়? শপিং মলে। শুধু আমরা না, নুরাইসা আর নন্দিতাও আসছে। ও, তাহলে আজ মহিলা পল্টন বিয়ে শপিং এ যাবে? শুধু আমরা নই, তুমিও সাথে যাচ্ছ? আজরাহান বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, আমি কেন যাব তোমাদের মেয়েদের মধ্যে? এতগুলো মেয়ে কি একা যাবে নাকি? তো যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পারবো না আমি যেতে। ভাইয়ার বিয়ে, ভাইয়াকে নিয়ে যাও। কোহেলিকা শক্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন, সামানের জরুরি কাজ আছে, তাই সে অফিসে গেছে। আর তোমার বাবা নিশ্চয়ই আমাদের সাথে যাওয়ার অবস্থায় নেই। সানোয়ার আহমেদ নিজের রুমে শুয়ে আছেন। শরীরটা আজকাল ম্যাচ করছে, কিছুই ভালো লাগছে না তার। তাই বলে আমাকে বলির পাঠা বানাবে? কেমন আছেন আন্টি? নুরাইশার কণ্ঠে সপ্রতিভ হয় সবাই। আজরাহানকে দেখেই ভেংসি কাটে নুরাইশা। আজরাহান বাঁকা হাসে। আজ মারমেডকে ছাড়া যাবে না। নন্দিতা মাথায় কাপড় টেনে সালাম করে কোহেলিকাকে। শাহ আনন্দে কোহেলিকা নন্দিতার মাথায় হাত বুলিয়ে আঁকি ভরা চোখে তাকিয়ে বলে, আমার ঘরের চাঁদ তুই, তোর স্থান আমার পায় না, বুকে। নন্দিতাকে জড়িয়ে ধরে কোহেলিকা। আজরাহান বলে, কি মেলোড্রামা শুরু করলে? আমার সময় নাই, কাজ আছে। সবাই যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়ায়। নন্দিতারা গাড়ি নিয়ে এসেছে, ড্রাইভার সহ গাড়িতে 5 জন বসতে পারবে। তাই আজরাহান বলে, তোমরা গাড়িতে যাও, আমি প্রহরকে নিয়ে রিক্সাতে আসছি। প্রহর চোখ ছোট ছোট করে বিরক্তি নিয়ে বলল, যাবো না আমি আপনার সাথে, আপনি সানায়া আপুকে নিয়ে যান। ওই হাতি বসলে আমি বসবো কোথায়? সানায়া ভ্রু কুলটি করে ফোঁস ফোঁস করতে করতে বলল, আমি হাতি দেখলে মা, ভাইয়া কি বললো? আজরাহান সানায়ার কাছে কিছু বলতেই ও শান্ত হয়। সানায়াকে নেবে না, আর নুরাইশাকে আজরাহানের সাথে দেওয়া সেটাই দৃষ্টিকটু হবে। তাই বাধ্য হয়ে প্রহরকেই ওর সাথে যেতে হয়। আজরাহান বেশ নড়াচড়া করছে। প্রহর একদম চেপে বসে আছে, তারপরেও আজরাহান বারবার ওর গায়ের সাথেই লেপ্টে বসে। রিকশার হুড উঠাতে গেলেই প্রহর ক্ষিপ্ত কণ্ঠে বলে, হুড কেন উঠাচ্ছেন আপনি? দেখিস না রোদ উঠছে, গরম লাগছে আমার। আপনার গরম কোথায় লাগছে আমি ভালো করেই জানি। আজরাহান ওর কানের কাছে গিয়ে বলল, তাহলে দে ঠান্ডা করে। চুপ করে বসুন তো আপনি। রিকশাওয়ালা মামা হেসে হেসে বললেন, মামার মনে হয় নতুন বিয়ে হয়েছে। জি মামা, এই তো 1 সপ্তাহ হলো। আপনি মিথ্যে কথা কেন বলছেন? মিথ্যে কখন বললাম? প্রহর বিরক্তি করে না, নির্বাক হয়ে বসে থাকে সে। রিকশা তার আপন গতিতেই চলছে। আজরাহান ঐশ্বরিক সৌন্দর্য অবলোকন করে তার পাশে বসে থাকা তার প্রেয়সীর চোখের গাঢ়তায়, অবদ্ধ চুলের অগোছলো ভাব, নাকে জমা বিন্দু বিন্দু ঘামে। এক মিষ্টি গন্ধ করা নাড়ে তার নাসিকা গ্রন্থিতে। প্রহর আর চোখে দেখে আজরাহানের গোগ্রাসে গিলছে ওকে। এই জন্যই ও এই লোকটার সাথে আসতে চায়নি। আজরাহান ওর আরেকটু কাছে চেপে হিসিয়ে বলল, তোকে না বারণ করেছি লিপস্টিক না দিতে? দিইনি তো। মিথ্যে কেন বলছিস? ওই মিথ্যে বললাম। তাহলে দে, আমি চেক করে দেখি। আপনি আসলেই একটা খুবিস। নতুন কিছু বল, সব সময় একই উপাধি ভালো লাগে না। প্রহর প্রতিউত্তর করে না, এর সাথে কথা না বলাই ভালো। আজরাহান কিছুক্ষণ চুপ থেকে আবারও নরম গলায় বলল, দে না একটা কিস করি, আই সোয়ার, জাস্ট ওয়ান্স। উফ, আপনি চুপ করবেন, নইলে কিন্তু এখন ধাক্কা মেরে আপনাকে রিক্সা থেকে ফেলে দিব। দে ফেলে। আপনি আসলেই একটা খুবিস, একটা শয়তান, ইতর উজবুক উড়নচণ্ডী। আজরাহান হাহা করে হেসে ওঠে আর বলে, এবার কিছু নতুনত্ব ছিল, দ্যাটস গুড। রিকশাওয়ালা আবারও হেসে ওদের দিকে ঘাড় বাঁকিয়ে বলল, মামা মনে হয় মামিরে খুব ভালোবাসেন। সে আর বলতে, টাকা থাকলে আজই একটা তাজমহল বানিয়ে দিতাম। আজরাহান থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই চিৎকার করে ওঠে প্রহর, রাহান ভাইয়া! ঝনঝন শব্দ হতে থাকে। প্রায় 1 ঘন্টা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে কোহেলিকা আহমেদ।
ছেলেটার ওপর সে কোনোভাবে ভরসা করতে পারে না। কল করেও পাওয়া যাচ্ছে না, রিসিভ করছে না আজরাহান। কুহিলিকা হাঁসফাঁস করছেন, বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। বুকের ভেতর কেমন যেন ধুম ধুম করছে। পাশ ফিরে তাকাতেই দেখলেন আজরাহান আসছে। গিয়েই এক ঝাড়ি ওকে। আজরাহান মুচকি হাসে। ওদের রিক্সার সামনে একটা গাড়িকে অন্য একটা গাড়ি ধাক্কা দিতেই ঝনঝন করে ভেঙে পড়ে তার কাঁচ। আর তা নিয়েই গন্ডগোল শুরু। আর তা কাটিয়ে উঠতেই এতটা সময় লাগে। ওদের সুস্থ অবস্থায় দেখেই কোহেলিকার প্রাণ পাখি পাকা ঝাপটানো বন্ধ করে। প্রথমেই নন্দিতার জন্য বিয়ের শাড়ি পছন্দ করা হয়। প্রায় কয়েকটা দোকান ঘুরে তারপর পছন্দ অনুযায়ী শাড়ি পায় নন্দিতা। আজরাহান একটু পরপর নুরাইশার পাশে গিয়ে দাঁড়ায়। ও যতবারই ওকে ইগনোর করার চেষ্টা করে আজরাহান নাছোড়বান্দা। বিরক্ত হয় নুরিশা, নন্দিতাকে বলে অন্য দোকানে যায়। আজরাহান ওদের সাথেই দাঁড়ানো। অতিষ্ঠ লাগছে তার। এভাবে এক পল্টন মেয়েদের মাঝে নিজেকে কেমন খাপছাড়া মনে হচ্ছে। আজরাহান প্রহরের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, পছন্দ হয়েছে না আমি করে দিব? প্রহর ভেঙচি মেরে বলল, জি না, লাগবে না, আপনি নিজের কাজ নিজে করেন। আজরাহান দুষ্টামির ছলে প্রহরের কানে কিছু একটা বললে প্রহর ওকে ধাক্কা মেরে সরিয়ে বলে, ছি, সরেন এখান থেকে, খবিশ কোথাকার। আজরাহান গা দুলিয়ে হেসে ওঠে। কোহেলিকা আহমেদ প্রহরের হাতে 2-3টা ড্রেস দিয়ে ওকে ট্রাই করতে বলে। ট্রায়াল রুমের কাছে যেতেই আজরাহান আগেই ভেতরে ঢুকে পড়ে। প্রহর থম মেরে বাইরে দাঁড়িয়ে থাকে। এই লোকটা আসলেই অসভ্য। মিনিট 3 পর আজরাহান বাইরে বেরিয়ে আসে। প্রহর কপট রাগ দেখিয়ে বলল, আপনি ভেতরে গেলেন কেন? আপনি তো বুঝলেন, তাহলে আমি বুঝবো কি করে রাহান ভাইয়া? তাহলে মনোযোগ দিয়ে শুন। 1, ট্রায়াল রুম বা টয়লেটে ঢুকে প্রথমেই খুব ভালোভাবে দেখে নিতে হবে চারপাশ, বিশেষ করে হ্যাঙ্গার, কাঠের দেয়ালের খাঁজ ইত্যাদি। 2, এরপর যেতে হবে আয়নার কাছে। আয়নায় চোখ ঠেকিয়ে দাঁড়াবি, আলো যাতে আয়নার উপরে না পড়ে। এমনভাবে দেখবি যদি উল্টো দিকে অন্য কোনো ঘর বা দেয়াল দেখতে পাস, বুঝবি কোনো গন্ডগোল আছে। 3, পারলে সব আলো নিভিয়ে ফেলবি। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট বা টর্চ জ্বালিয়ে আয়নায় ফেলবি। আয়নার উল্টো দিকে দেখা গেলে বুঝবি ক্যামেরা তোকে দেখছে। 4, দরজায় যেভাবে আঙুলের গাঁট দিয়ে টোকা দিস সেভাবে আয়নার গায়ে টোকা দিবি। ফাঁপা শব্দ হলে বিপদ নিশ্চিত। 5, শেষ পরীক্ষা, আয়নায় আঙুল ছোয়াবি। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবি ক্যামেরা রয়েছে সেখানে। বুঝলি ডিঙি নৌকা? হ্যাঁ। যা এখন। আজরাহান চারপাশে চোখ বুলিয়ে দেখে নুরাইশা মেয়েদের ব্যক্তিগত জিনিসের একটা দোকানে কিছু একটা দেখছে। অধর কোণে বাঁকা হেসে সেদিকেই পদযুগল বাড়ায়। মারমেড, শুধু পিঙ্ক কালার কেন, আপনাকে সব কালারই মানাবে। আজরাহানকে দেখেই অপ্রস্তুত হয় নুরাইশা। হাতে থাকা জিনিসগুলো পিছনে লুকায়। শুকনো কণ্ঠে বলে, এখানে কেন এসেছেন আপনি? নুরাইশা দাঁত মুখ খিচে ধরে। বড্ড বিরক্ত লাগছে তার। এই লোকটা এমন কেন? শুধু গায়ের রং সুন্দর হলেই মন সুন্দর হয় না। নুরাইশা হতাশ হয়, বিবশ কণ্ঠে বলল, মেয়েদের পার্সোনাল জিনিস নিয়েও আপনার সমস্যা? আজরাহান ওর 2 গাল ফুলকো করে নুরাইশার কপালের কাছে গিয়ে ওর সামনে উড়ে আসা চুলগুলোই ফু দেয়। আজরাহানের উষ্ণ ফুতে শিরশির করে ওঠে নুরাইশার শরীর। আজরাহান মৃদু হেসে বলল, দোকানে বসা লোকগুলো ওদের এই কথাবার্তায় ঠোঁট চিপে হাসছে। নুরাইশা হাতে রাখা মেয়েলি জিনিসগুলো ধপ করে রেখে গজ গজ করে দোকান থেকে বেরিয়ে যায়। হাতে হাতে আজরাহানের গোষ্ঠী উদ্ধার করে। বিড়বিড় করতে করতে হ্যান্ডব্যাগে কিছু একটা রেখে সামনের দিকে হাঁটতে থাকে। আর তখনই ধাক্কা খেয়ে পড়তে গেলে ওকে নিজ বাহুতে আবদ্ধ করে মার্শিয়াদ। অবাক করা কণ্ঠে নুরাইশা বলে, যান আপনি। জি। মার্শিয়াদ ওকে সোজা করে দাঁড় করায়। কপাল কুঁচকে আছে নুরাইশার, মুখে বিরক্তির ভাব, নাক চোখ কেমন লালছে। মার্শিয়াদ বলল, রেগে আছেন মিষ্টি? নুরাইশা হালকা কণ্ঠে বলল, হুম, তাহলে কিছু না। কেমন আছেন আপনি? ভালো। এখানে কেন? শপিং মলে কেন আসে মানুষ? মার্শিয়াদ মুস্কি হাসে আর বলে, অনেকে ঘুরতেও আসে। আপুর বিয়ে তাই। ও আচ্ছা, তো দাওয়াত দিবেন না? তুই এখানে? আজরাহানকে দেখে মৃদু ভ্রু কুচকায় মার্শিয়াদ। আজরাহান ওদের কাছে এসে দাঁড়ায়। নুরাইশাকে বলে, এখানে কি করছেন মারমেড?
নুরাইশা প্রত্যুত্তর করে না, বরফ হয়ে দাঁড়িয়ে থাকে। মার্শিয়াদ হুট করে আজরাহানকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, এটাই বুঝি তোর গার্লফ্রেন্ড? আজরাহান নিরুত্তাপ। মার্শিয়াদ ওকে ছেড়ে অধর বাঁকিয়ে হাসে আর বলে, তোর সামান ভাইয়ের বিয়ে ওনার বোনের সাথে কি ঠিক হয়েছে? হ্যাঁ। চকিতে নুরাইশা বলল। আপনি তাকে চিনেন? মার্শিয়াদ ছোট্ট করে হেসে বলল, উই আর ব্রোসম ফ্রেন্ড। হুম। নুরাইশার ঠোঁট ভেঙচি কাটে। আজরাহান শক্ত কণ্ঠে বলল, আগে বল, তুই বরপক্ষ নাকি কোনে পক্ষ? অবভিয়াসলি বরপক্ষ। এত সুন্দর বেআইন থাকতে কোনে পক্ষ হতে যাব কেন? আচ্ছা আমি যাই তাহলে, পরে কথা হবে। আসি মিষ্টি। হুম। মার্শিয়াদ যেতে আজরাহান দীপ্ত কণ্ঠে বলে, আমার মতো উল্টাপাল্টা কিছু যদি ওর সাথে করেন তাহলে আপনার দাঁত ভেঙে ফেলবো। জান মোটেও আপনার মতো না। ও আচ্ছা, তাই নাকি? তো প্রেম প্রীতি আশিকেপনা শেষ হলে চলেন, সবাই ওয়েট করছে। ঘমর্ত শরীর এলিয়ে বিছানায় শুয়ে পড়ে আজরাহান। চোখ নিভু নিভু করছে। শার্টের কলারটা হালকা সরিয়ে ফ্যানের দিকে অক্ষে নিবদ্ধ করে আছে। হঠাৎ কিছু মনে পড়তেই নিচে নেমে আসে। সানায়া কাউচে জিনিসপত্র রেখে দেখছে সব ঠিক আছে কিনা। আজরাহান বলল, আমার ব্রেসলেটটা কোথায় রে? ওটা তো প্রহরের ব্যাগ। ওর কাছে দিলি কেন? আরে ব্যাগের জায়গা ছিল না, তাই গিয়ে নিয়ে আসো ওর কাছ থেকে, তাহলেই হয়। এত কথা বলার কি দরকার? আজরাহানের মাথায় একটা গাট্টা মেরে বলে। বেশি কথা বলিস তুই। আজরাহান ধীর পায়ে প্রহরের রুমে আসে। প্রহর ঘরে নেই। ভেতরে ঢুকতেই এক লম্বা নিঃশ্বাস টেনে নেয়। কেমন যেন মিষ্টি গন্ধ নাকে লাগে তার, যেমনটা প্রহরের শরীরের। প্রহর অনেকটা পরিপাটি। নিজের ঘরের সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। যখন যেখানে যা দরকার সেখানেই তা রাখা। পড়ার টেবিলে দুপাশ করে বই সাজানো আর মাঝখানে একটা ফ্লাওয়ার ভাস রাখা। রোজ তার ফুল বদল করে রাখে প্রহর। আগে বিছানার দুই পাশে দুটো বড় টেডি ছিল। যখন থেকে রেগুলার নামাজ পড়া শুরু করেছে তখন থেকে সেগুলো আলমারিতেই বন্দি। পড়ার টেবিলের পাশেই আলমারি। দরজা দিয়ে ঢুকতেই ডান দিকে বরাবর ছোট্ট বারান্দা, তার পাশেই ওয়াশরুম। প্রহরের বিছানার মাঝ বরাবর বাম দিকে একটা বড় জানালা। স্নিগ্ধ চাঁদের আলোয় প্রায়ই পসরা সাজিয়ে বসে। প্রহর বিছানায় বসে তা অপলক দৃষ্টিতে অবলোকন করে। আজরাহান টেবিলে দেখতে পায় এক গ্লাস পানি রাখা। শপিং মল থেকে আসার পর পানি খাওয়া হয়নি। গলাটা কেমন উসখুস করছে, তাই আর কিছু না ভেবে গ্লাসটা নিয়ে ধক ধক করে গিলতে থাকে। কয়েক ঢোক ভিতরে যেতেই আজরাহানের পুরো পাকস্থলী নাড়া দিয়ে ওঠে। কোনো রকম হাত দিয়ে মুখ চেপে দৌড়ে ওয়াশরুমে যায়। বেসিনে গিয়ে গড় করে বমি করতে থাকে। কিছুক্ষণ যেন ওর কাছে মনে হলো পৃথিবীর জোড়া ঘূর্ণিঝড় ওর পেটেই শুরু হয়েছে। পেটের থাকা শেষ অংশবিশেষ পর্যন্ত বের হয়ে গেলেই আজরাহান কিছুটা স্বতন্ত্র হয়। বুকের ওঠানামা কমেনি। দুই হাত বেসিনের দুই পাশে রেখে হাঁপাতে থাকে। আর তখনই ওর চোখ যায় বেসিনের সামনে লাগানো মিররে। ও দেখতে পায় প্রহর বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে, হাতে অর্ধ পরিহিত কামিজ। আজরাহান চট জলদি চোখ নামিয়ে নেয়। এর মধ্যেই ও শুনতে পায় কুহেলিকা প্রহরকে ডাকতে ওর ঘরে এসেছে। আজরাহান বিচলিত হয়ে পড়ে। তাড়াতাড়ি করে ওয়াশরুমের দরজা লক করে প্রহরের মুখ চেপে ধরে। অন্যদিকে তার নজর নেই এখন। ভয় আর লজ্জায় সংকুচিত হয়ে পড়ে প্রহর। আজরাহান নরম কণ্ঠে বলল, ডিঙে নৌকা প্লিজ, চিৎকার দিস না। মা জানলে আমাকে এখনই ঘর থেকে বের করে দিবে, প্লিজ। আজরাহান এমনভাবে মুখ চেপে ধরেছে প্রহর কোনো শব্দ করতে পারে না। অবিরতভাবে চোখের পলক ফেলে যাচ্ছে। কুহেলিকা বলল, প্রহর মা, কোথায় তুই? প্রহর হালকা গঙ্গানি দিয়ে ওঠে। আজরাহান ধীরভাবে ওর মুখের ওপর থেকে হাত সরায়। অনুরণন হয় প্রহরের পুরো শরীরে। কম্পনরত কণ্ঠে বলে, আমি এখানে ছোট মা। কুহেলিকা বুঝতে পারে প্রহর হয়তো চেঞ্জ করছে, তাই কথা না বাড়িয়ে বললেন, কাপড় বদলানো হলে আমার ঘরে একটু আসিস তো। আচ্ছা আসছি। আজরাহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রহরের দিকে চোখ যেতেই নিজেই ভেবাচাকা খেয়ে যায়। দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। লম্বা লম্বা শ্বাস টেনে নিঃশ্বাসের গতিবিধি ঠিক করছে আজরাহান। প্রহর ওয়াশরুম থেকে বেরিয়ে ঝাঁঝিয়ে উঠে বলল, এটা কি ধরনের অসভ্যতা রাহান ভাইয়া? এই আমি কি ইচ্ছে করে করেছি? পানিতে কি মিশিয়েছিলি তুই? প্রহর দেখে টেবিলে রাখা পানির গ্লাস খালি। বলল, এগুলো তো ফিটকিরির পানি, আপনি কেন খেলেন? আমি কি জানি? জীবনটাই আমার এখন শেষ হয়ে যেত। এইবার প্রহর ফিক করে হেসে দেয় আর বলে, আপনি আসলেই গাধা।
আর তুই গাধি। রাতে খাওয়ার টেবিলে বসেছে সবাই। আজরাহান নিজে খাওয়ায় ব্যস্ত। সামান বার কয়েক আজরাহানের দিকে তাকিয়ে দেখল, তারপর বলল,